আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের দশম ক্লাস। আমাদের কোর্সের মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে, আমাদের হচ্ছে 10টা ক্লাস হয়ে গেলে পরে আপনাদের মিড টার্ম এক্সাম হয়। তো আজকে ক্লাসটা হয়ে গেলে পরে নেক্সট হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো এক্সাম সম্পর্কে আমি একটা ব্রিফিং দিব, আপনারা সবাই হচ্ছে কেয়ারফুলি শুনবেন আর হচ্ছে উম, মনোযোগ দিয়ে শুনবেন। আর কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। মিড টার্ম এক্সাম হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম। পাশ করতে হলে আপনাকে পেতে হবে 35। এখানে এক্সাম অনলাইনে হবে। আর কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে আপনাদের 25টা থাকবে এমসিকিউ আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের এক্সাম। আর পাস মার্কস তো 35 বা 35, সেটা বললামই। আর সিলেবাস হচ্ছে আপনাদের এই যে গত 10টা ক্লাসে যা যা কিছু শেখানো হয়েছে, এই ক্লাসের ভিডিওগুলো দেখবেন, খুব ভালোভাবে ভিডিওগুলো দেখবেন। পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, বা টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো যেদিন আপনাদের এক্সাম হবে সেদিন আমি হচ্ছে সেদিন ক্লাস হবে না। ঠিক আছে, এক্সামের দিন ক্লাস হবে না, শুধু এক্সামই হবে। আমি আপনাদের গ্রুপে নোটিশে হচ্ছে আপনাদের প্রশ্নের লিংকটা দিয়ে দিব। গুগল ড্রাইভের লিংক থাকবে সেখানে, হচ্ছে আপনারা লিংকে ক্লিক করবেন। টাইম কিন্তু 40 মিনিটস। হ্যাঁ, 40 মিনিটের মধ্যে এক্সাম শেষ করবেন। যে যখন হচ্ছে লিংক ক্লিক করবেন ওই সময় থেকে হচ্ছে তার টাইমিংটা শুরু হবে। তো 40 মিনিট সময় হাতে রেখে হচ্ছে এক্সাম শুরু করবেন, এবং 40 মিনিটের ভিতরেই এক্সাম শেষ করে আপনার অ্যান্সার শিটটা সাবমিট করবেন। তো অ্যান্সার শিটটা সাবমিট করার পর আপনাদের হচ্ছে আবার জিজ্ঞেস করবে যে অ্যানাদার সাবমিশন করবে কিনা, বা আরেকবার আপনি সাবমিট করতে চান কিনা। তো প্রয়োজন নাই, একবার সাবমিট করলে হচ্ছে এটা সাবমিট হয়ে যায়। তো সাবমিট করার পর ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। তো ওখানে ক্লিক করলে আপনারা আপনাদের রেজাল্টটা, এইমাত্র যেই অ্যান্সার শিটটা জমা দিয়েছেন সেই রেজাল্টটা হচ্ছে আপনাদের সামনে দেখতে পাবেন, বা অ্যান্সার শিটটা আপনাদের সামনে দেখতে পাবেন। তো ওখানে এমসিকিউর জন্য যে 25 মার্কস, ওইটা হচ্ছে যে যেমন অ্যান্সার করেছেন সেটাই দেখাবে। আর যে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, এখানে আপনারা সবাই দেখবেন যে আপনারা কারেক্ট অ্যান্সার লেখার পরেও এটা ইনকারেক্ট দেখাচ্ছে, বা এটা ক্রস দেওয়া আছে। ঠিক আছে, তো সবাই একটু ভালো মতো বুঝে নেন বিষয়টা। তো মিড টার্মের এক্সাম কিন্তু এক্সামের রেজাল্ট কিন্তু আমি দিব না। ঠিক আছে, বা অ্যান্সার শিটও কিন্তু আমি দেখব না। আপনারা হচ্ছে নিজেরা এক্সাম দিবেন, দিয়ে পরে হচ্ছে এক্সামের রেজাল্ট আপনারা নিজেরা নিজেদেরটা দেখে নেবেন। তো এটা হচ্ছে একটা সেলফ ইভালুয়েশনের মতো, নিজেকে নিজে মূল্যায়ন করা, যে আপনি কতটুকু শিখতে পেরেছেন এই 8-10টা ক্লাসে, সেটা নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আর পাশাপাশি যাদের হচ্ছে অনলাইনে এক্সাম দেওয়ার এক্সপেরিয়েন্স নেই, তো তাদের জন্য একটা ভালো এক্সপেরিয়েন্স হবে যে কিভাবে অনলাইন এক্সামটা হয়ে থাকে। তো যেটা বলছিলাম, যে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনারা সবাই দেখবেন যে আপনাদেরগুলো ইনকারেক্ট দেখাচ্ছে, যদিও বা আপনারা সঠিক উত্তর দিয়েছেন। তো এটার কারণটা হচ্ছে যে এখানে যিনি হচ্ছে অ্যান্সার শিটটা তৈরি করে দিয়েছে, হ্যাঁ, তো হুবহু তার মতো লেখা না পেলে, যেহেতু এটা কম্পিউটারাইজড বা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার তো এত বুদ্ধিমত্তা নেই। এখানে অ্যান্সারটা যেভাবে সেট করে দেওয়া হয়েছে, হুবহু ওই অ্যান্সারটার মতো যদি সে অ্যান্সার না পায়, তখন সে এটা ইনকারেক্ট মনে করে কেটে দেয়, বা এটা ক্রস করে দেয়। ঠিক আছে, তো এখানে একটা বিষয় আমি বলি, যেমন আমাদের এক একজনের লেখার স্টাইল এক এক রকম, তাই না?
আবার হচ্ছে এখানে অনেকেই আছে যে যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করার কথা সেখানে ক্যাপিটাল ইউজ না করে স্মল লেটার ইউজ করছেন, বা যেখানে পাংচুয়েশন মার্কস যেমন কমা, ফুল স্টপ, সেমিকোলন, কোলন এগুলো ব্যবহার করার কথা সেগুলো ব্যবহার করেন নাই। আবার অনেক সময় কিছু কিছু পয়েন্ট থাকে যেগুলো আমরা কেউ কেউ আছে পাশাপাশি লেখে, কেউ উপর নিচে এভাবে লেখে, কেউ আছে ABCD এভাবে হচ্ছে লেখে, কেউ 1 2 3 4 এভাবে লেখে। তো এত জনার লেখার স্টাইল তো আর ইয়ে করা সম্ভব না। তো এখানে যেভাবে অ্যান্সারটা সেট করে দেওয়া হয়েছে, তো হুবহু ওই লেখাটার মতো না পেলে যেহেতু সে বুঝতে পারে না, এটাকে ক্রস করে দেয়। তো এখানে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আপনি যদি মনে করেন আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে, এই মিড টার্মের জন্য আমি হচ্ছে আপনাদের স্পেলিং মিস্টেক, তারপর এই যে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, মানে হচ্ছে এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার বা হচ্ছে কমাদারি, কমা, ফুল স্টপ, এইগুলো আমি আপাতত ওভারলুক করব। ঠিক আছে, আপনার অ্যান্সারটা যদি আপনি সঠিক লেখেন তাহলে আপনি ওই মার্কসটাও কাউন্ট করে নেবেন। এক একটা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে 5 মার্কস করে, 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য 25 মার্কস, আর 25টা MCQর জন্য 25 মার্কস। ঠিক আছে, এই টোটাল হচ্ছে 50 মার্কসের এক্সাম। তো সবাই খুব ভালো মতো প্রিপারেশন নেবেন। আর হচ্ছে এক্সামটা আপনারা কবে দিবেন সেটা আমাকে জানাবেন। সবার যেটা হচ্ছে সম্মতি দিবে আমরা সেই টাইমটাই হচ্ছে ইয়ে করব, চুজ করব। আর একটা বিষয় হচ্ছে আম, আহ, কি যেন বলবো ভাবলাম, আচ্ছা, এক্সামটা দেওয়ার জন্য শুরুতে হচ্ছে আপনাদের নাম আর রোল নাম্বার, ঠিক আছে, এটা লিখে তারপর হচ্ছে এক্সাম স্টার্ট করতে হবে। তো যারা আছেন যে হচ্ছে রোল নাম্বার হারিয়ে গেছেন, ভুলে গেছেন, এরকম আছেন, অবশ্যই আপনারা পরীক্ষার আগে অফিসে ফোন করে আপনার রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। ঠিক আছে, এটা লাগবে, এক্সামে দিতে গেলে অবশ্যই আপনার রোল নাম্বার বসাতে হবে, নতুবা হচ্ছে এটা সাবমিট হবে না। আর এখানে যে কোয়েশ্চেনগুলো থাকবে, MCQ প্লাস শর্ট কোয়েশ্চেন, সবগুলোই হচ্ছে রিকোয়ার্ড, বা অবশ্যই এগুলোর অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, আপনি যদি কোনোটা স্কিপ করেন বা কোনো একটা অ্যান্সার আপনি ব্ল্যাঙ্ক রাখেন তাহলে আপনার অ্যান্সার শিটটা সাবমিট হবে না। এখন হতে পারে কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পারেন না, কিন্তু তারপরেও ওখানে হচ্ছে ওটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না, ওখানে আপনাকে কিছু একটা লিখে দিতে হবে, নতুবা আপনার অ্যান্সার শিটটা কিন্তু সাবমিট হবে না। ঠিক আছে, তো সিলেবাস তো বললাম। আপনাদের লাস্ট যে 10টা ক্লাস, আজকের ক্লাসটা করানো হয়ে গেলে এই 10টা ক্লাসের ভিডিওগুলো ভালো মতো দেখবেন। তারপর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করবেন। তো আপনাদের আজকে তো হচ্ছে আপনাদের সপ্তাহের লাস্ট ক্লাস, তাই না? আজকে বুধবার, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে কি বারে? শনিবারে। এখন আপনাদের কি প্রিপারেশনের জন্য টাইম লাগবে কিনা? যদি প্রিপারেশনের জন্য টাইম লাগে তাহলে হচ্ছে সোমবারে আপনাদের এক্সামটা হবে, কিন্তু এক্সামের আগে কিন্তু আর কোনো টপিকের ক্লাস হবে না। ঠিক আছে, তো শনিবার যদি সবার জন্য কনভেনিয়েন্ট হয় আপনারা শনিবার এক্সামটা দেন। আর যদি মনে করেন যে প্রিপারেশনের জন্য টাইম লাগবে, সেক্ষেত্রে সোমবার পিক করতে পারেন, তাহলে কিন্তু শনিবার ক্লাস অফ থাকবে। ঠিক আছে, তো আপনারা সবাই একটু জানান আমাকে যে কোনটা আপনাদের জন্য সুবিধাজনক হয়, শনিবারে এক্সাম দিবেন নাকি সোমবারে। একটু সবাই জানান, তাহলে মেজরিটি যে ডিসিশনটা নিবে আমরা হচ্ছে সেটাই করব। সবাই একটু বলেন, পরে আবার বলবেন না যে ক্লাস কেন বন্ধ, এটা সেটা এগুলো বলা যাবে না। সবাই মিলে ডিসিশন নেন। আমার কোনো প্রবলেম নাই, আপনারা শনিবার দিলেও আমার কোনো সমস্যা নাই, সোমবারে দিলেও আমার কোনো সমস্যা নাই। সেদিন যেদিন এক্সাম থাকবে সেদিন কিন্তু কোনো ক্লাস থাকবে না, শুধু এক্সাম হবে। দ্রুত জানাবেন সবাই।
আচ্ছা, সোমবার মনে হয় সবাই বলছে, ম্যাক্সিমাম সোমবারের কথা বলছে। স্যাটারডে আমি অল্প কয়েকজনকে মাত্র বলতে দেখলাম। একটু সবাই দ্রুত জানিয়ে দেন। ক্লাস ভিডিওগুলো একটু ভালো মতো দেখেন, ঠিক আছে? একটু সময় নেন, সেটা মনে হয় ভালো হয়। কারণ আপনাদের এই মিড টার্ম এক্সামের পরে কিন্তু আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করব। ঠিক আছে, ফাইবার আপওয়ার্কের ক্লাস কিন্তু এরপরে শুরু হবে, মানে মিড টার্ম এক্সামের পরেই। মানে 11তম ক্লাস থেকেই হচ্ছে আপনাদের শুরু হবে। তো তার জন্য সবাই একটু, আমার মনে হয় একটু টাইম নিয়ে আপনাদের ক্লাস ভিডিওগুলো দেখা উচিত। তো এক্সামের জন্য প্রিপারেশন হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে মার্কেট প্লেসের জন্যও আপনাদের একটা প্রিপারেশন হয়ে যাবে। না, দিনে কেন হবে? আপনার এখানে 40 মিনিট টাইম, তো এটা তো সময় বের করাই যায়। আর যেই টাইমটাতে আপনাদের ইয়ে হয়, ক্লাস হয় 9টা থেকে, ওই টাইমেই হচ্ছে যে কোনো একটা টাইমে আপনারা 40 মিনিট সময় হাতে নিয়ে এক্সামটা দিয়ে নেবেন। সবার অপিনিয়নটা জানান। হ্যাঁ, ক্লাস টাইমেই হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে লিঙ্কটা আপনাদের গ্রুপে থাকবে, প্রশ্নের লিঙ্কটা। এরপর রাত 12টার পরে কিন্তু ওই ইয়ের পোস্টটা ডিলিট করে দেওয়া হবে। তো 9টা থেকে রাত 12টা এর মধ্যে হচ্ছে আপনারা আপনাদের কনভেনিয়েন্ট টাইম বের করে নেবেন, 40 মিনিট সময় হাতে রেখে এক্সামটাতে বসবেন। আচ্ছা, তাহলে কি মানডেতে করে দিব? ঠিক আছে। আর সবাই অবশ্যই হচ্ছে ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন, যেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করবো 11তম ক্লাস থেকে। তো ভিডিওগুলো দেখা আপনাদের জরুরি। প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন, যে এখান থেকে কোনো ক্লাসের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেগুলো খুঁজে বের করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। ঠিক আছে, শনিবার নোটিশ দিয়ে দিব আপনাদের হচ্ছে নেক্সট শনিবার ক্লাস কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, প্রিপারেশনের জন্য ক্লাস বন্ধ থাকবে। সোমবার রাত 9টা বাজার 5 মিনিট আগে আমি গ্রুপে পোস্ট করব, সেখানে প্রশ্নের লিংক দেওয়া থাকবে। আর যেভাবে ইনস্ট্রাকশন দিলাম, একটু ভালো মতো রেকর্ডিংটা শুনে নিবেন। ঠিক আছে, ভালো মতো রেকর্ডিংটা শুনে নিয়ে আর প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখে নিবেন সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সোমবারই এক্সাম হবে। আমরা হচ্ছে আজকে আমাদের 10তম, 10ম ক্লাস করব। ঠিক আছে, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এন্ড ক্লাসিফিকেশনটা জানবো। আর হচ্ছে আজকের ক্লাসটা একটা থিওরিটিক্যাল ক্লাস হবে, তবে এই ক্লাসটা ইম্পর্টেন্ট আপনাদের মিড টার্ম এক্সামের জন্য। মিড টার্ম এক্সামের অনেক কোয়েশ্চেন এই ক্লাসের উপর বেস করে থাকতে পারে। তো আশা করি সবাই মনোযোগী হবেন। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমার এখানে হচ্ছে ঝড় আসছে, ঝড় বাতাস বইছে। কখন আমি ডিসকানেক্টেড হয়ে যাই তার কোনো ঠিক নাই। যদি আমি ডিসকানেক্টেড হয়ে যাই, আপনারা 5-10 মিনিট ওয়েট করবেন আমার জন্য। যদি আমি ব্যাক না করি, তাহলে হচ্ছে আপনারা লিভ নিয়ে নেবেন। এই ক্লাসটা আবার শনিবারই নিব, যদি কোনো কারণে আমি হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যাই।
আচ্ছা, আমাদের আজকের ক্লাস হচ্ছে এসইওর ইন্ট্রো, টাইপস এন্ড ক্লাসিফিকেশন। তো এসইওটা কি? এসইও এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা তো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, গুগল ব্যবহার করি, বিং ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি। এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে, ধরুন আপনি আপনার বা আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে আপনি হচ্ছে পাবলিশ করলেন। তো পাবলিশ করার পর এখানে যে নির্দিষ্ট কিওয়ার্ড লিখে যখন কোনো ভিউয়ার বা ভিজিটর যখন হচ্ছে সার্চ করবে, সার্চ করার পর ওই নির্দিষ্ট কিওয়ার্ডে যখন সার্চ রেজাল্টে আপনার ওই ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্ক করবে বা হচ্ছে এটা ভিজিবল হবে, এই যে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে হচ্ছে র্যাঙ্ক করিয়েছেন বা সার্চ ইঞ্জিনে ভিজিবল করেছেন, এটাকে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। সুজন মিয়া, স্ক্রিনে অ্যানোটেট করছেন, কেয়ারফুল হন। তো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, যেমন আমরা গুগলের নাম জানি, বিং এর নাম জানি, ইয়াহু জানি। এছাড়াও অনেক সার্চ ইঞ্জিন আছে। আবার কিছু কিছু দেশ আছে যারা কিনা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে। তো এখানে কিছু সার্চ ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি, যেমন গুগল, ইয়াহু, বাইজু, ওলফার্ম আলফা, বিং, আস্ক, ডাকডাকগো, ডগপাইল, ইয়ানডেক্স, আউল, ইকোশিয়া। ঠিক আছে, এরকম কিছু সার্চ ইঞ্জিন আছে। এছাড়া ধরেন ফেসবুক, ইউটিউব, এগুলো তো সোশ্যাল মিডিয়া সাইট, এগুলোকেও আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে থাকি, তাই না? যখন আমাদের কোনো ইনফরমেশন জানার থাকে তখন আমরা যেখানে সার্চ করি সেটাই একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। প্রথমত ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং। এটা তো বললামই, এমসিকিউ হবে না কি হবে আশিকা? ক্লাস ভিডিও দেখে নিয়েন, ওখানে ডিটেইলে বলা আছে। আচ্ছা, তো তিনটা ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিনটা কাজ করে। তো ক্রলিংটা কি? ক্রলিংটা হচ্ছে, এটা জাস্ট ইমাজিন করা হয়, এটার কিন্তু রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। যখন আমরা কোনো কিছু হচ্ছে সার্চ ইঞ্জিনে পাবলিশ করি, তখন এটা ইমাজিন করা হয় যে তখন একটা বোট, একটা স্পাইডারের মতো একটা বোট আছে, যেটা কিনা বের হয়ে এসে আমাদের ওই কন্টেন্টের উপর ক্রল করে যায়। ঠিক আছে, এটা এরকম স্পাইডারের মতো একটা প্রাণী, আমি দেখাবো একটু পরে আপনাদেরকে। তো ওইটা হচ্ছে ক্রল করে যায়। তো ক্রল করার উদ্দেশ্য হচ্ছে সে ক্রল করে বোঝার চেষ্টা করে যে আমাদের এই কন্টেন্টটা বা এই পোস্টটা কি রেলিভেন্ট। এরপর দুই নম্বরে আসে হচ্ছে ইন্ডেক্সিং। তো সে ক্রল করে এখান থেকে কি করলো, টাইটেল, মেটা টাইটেল, ডেসক্রিপশন, তারপর কিওয়ার্ড সবকিছু রিসার্চ করে সে বের করে কি করলো, বুঝে গেল যে এটা হচ্ছে কি টাইপের কন্টেন্ট। এটা কি আমি ফুড রেলিভেন্ট কোনো ব্লগ লিখেছি, নাকি ফ্যাশন রেলিভেন্ট কোনো ব্লগ লিখেছি, নাকি কি, মানে এই সমস্ত ডাটাগুলো কালেক্ট করে সে এটাকে ইন্ডেক্স করে। দ্বিতীয় ধাপে এসে ইন্ডেক্স করে। এরপর সে কি করে, তিন নাম্বার ধাপে এসে এটাকে র্যাঙ্ক করায়। তো এইভাবে মূলত হচ্ছে সার্চ ইঞ্জিনটা এই তিনটা ধাপে কাজ করে থাকে। আচ্ছা, তো আমি একটু দেখাই যদি আপনাদেরকে। ইমেজটা বড় করে নেই। আচ্ছা, এই ইমেজটা দেখেন। এটা একটা ব্লগের ভিতরে, তো ইমেজটা অত বড় করে করা যাচ্ছে না।
এই যে ধরেন এই ইউজার কি করলো, একটা কিছু একটা লিখে পাবলিশ করলো, তারপরে এই যে স্পাইডার, এটাকে বলা হয় বোট, সে কি করলো, সে বের হয়ে এসে ক্রলিং করছে, মানে ক্রল করে গিয়ে সে ইন্ডেক্স করছে, এরপর হচ্ছে ধাপে ধাপে সে এটাকে রেজাল্ট শো করছে বা র্যাঙ্কিং এ হেল্প করছে। ঠিক আছে? তো এরকম কিন্তু রিয়েল লাইফে তো এরকম কিছু নাই, জাস্ট এটা ইমাজিন করা হয়। এই যে এই ইমেজটাতে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ওয়েব ক্রলার ওর ওয়েব স্পাইডার, এভাবে হচ্ছে ধাপে ধাপে, এই তিনটা ধাপে হচ্ছে সে কাজ করে। এই যে প্রথমে ক্রল করছে, এরপর ইন্ডেক্স করছে, এরপর হচ্ছে অ্যালগোরিদমে এটা র্যাঙ্ক করছে। ঠিক আছে, এই তিনটা ধাপে। আচ্ছা, তো বিভিন্ন টাইপের হচ্ছে এসইও আছে, বা বিভিন্ন এসইও কে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়েছে। তো ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও হচ্ছে চার প্রকার। এক নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, দুই নাম্বার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, তিন নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর চার নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওটা কি আমরা একটু দেখি। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের যেসব গাইডলাইন আছে বা হচ্ছে নির্দেশনা আছে, সবকিছু ফলো করে যেই এসইওটা করা হয়, সেটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। তো নৈতিকতার দিক থেকে এটা হচ্ছে, বা ইথিক্সের দিক থেকে এটা হচ্ছে সবচাইতে ভালো এসইও টেকনিক। তো এখানে কি লিখেছে আমরা একটু পড়ি, যে ইট ডাজন্ট টেক টু মাচ টু নো দ্যাট হোয়াইট হ্যাট এসইও ইজ দ্য বেস্ট and inarguably the tightest way to conduct SEO. This is a massive part of SEO and has to do with everything that helps your website rank without getting in troubles with SERPs. আচ্ছা, তো এখানে একটা টার্ম দেখেন, এই যে সার্পস, SERPS, সার্পস এর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন এখানে অনেকগুলো পেজই তো ওপেন হয়, তাই না? এগুলোকে সংক্ষেপে বলা হয় সার্পস। আচ্ছা, তো হোয়াইট হ্যাট এসইও, Whitehead techniques are Google's recommended approach to ranking any web page or website. By doing this, you are getting in Google's good books. It helps you better promote your business online without any form of negativity. আচ্ছা, তো হোয়াইট হ্যাট এসইওটা কি? হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে গুগল রিকমান্ডেড অ্যাপ্রোচ। গুগল যা কিছু রিকমান্ড করে বা যেসব গাইডলাইন দিয়ে রেখেছে, এই সমস্ত কিছু হচ্ছে ফলো করে এই এসইওটা করা হয়। আর যদি আপনি এই সমস্ত রুলস মেনে নিয়ে হচ্ছে আহ, আপনার ওয়েবসাইট পাবলিশ করেন, তো গুগল কি করবে, এটাকে গুড বুকের মধ্যে হচ্ছে ইন্ডেক্স করে নেবে। আর আপনার যেই বিজনেসটা আছে, অনলাইন বিজনেসটা আছে, এটাকে প্রমোট করার জন্য হচ্ছে গুগল হেল্প করবে, কোনো ধরনের নেগেটিভিটি ছাড়া। তো কি কি কাজগুলো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও টেকনিকের মধ্যে ইনক্লুডেড সেটা আমরা একটু দেখি। যেমন শুরুতে হচ্ছে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। আপনি একটা ওয়েবসাইট পাবলিশ করবেন, এখানে যে টেক্সট কন্টেন্ট গুলো থাকবে সেগুলো যেন হাইয়েস্ট কোয়ালিটির হয়। ঠিক আছে? এরপর হচ্ছে ক্রিয়েটিং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। এখানে আপনার কি করতে হবে, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। এখানে যারা ইউজার আছে এরা যেন খুব সহজে আপনার ওয়েবসাইটটাকে নেভিগেট করতে পারে, সেজন্য ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আপনাকে বানাতে হবে বা তৈরি করতে হবে। তারপর হচ্ছে শেয়ারিং ইউর পেজ লিঙ্ক অন সোশ্যাল মিডিয়া। অনেক বেশি ট্রাফিক গেইন করার জন্য আপনার যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেখানে আপনি আপনার পেজের লিঙ্কটা শেয়ার করবেন। তারপর হচ্ছে অপটিমাইজিং এইচটিএমএল, এটা হচ্ছে একটু কোডিং এর বিষয়, তো এটাও হচ্ছে কি হোয়াইট হ্যাট এসইওর মধ্যে পড়ে। ঠিক আছে, তো নৈতিকতার দিক থেকে সবচাইতে ভালো এসইও টেকনিক হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এরপর দুই নম্বরে আসি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওর জাস্ট অপোজিট।
মানে হোয়াইট হ্যাট এসইওতে তো হচ্ছে সব ধরনের গাইডলাইন বা হচ্ছে রুলস গুলো মেনে চলে, আর ব্ল্যাক হ্যাট হচ্ছে তার বিপরীত। সে কি করে, দেখেন এখানে যে ব্ল্যাক হ্যাট এসইও ইজ ইউজ টু গেট রেজাল্টস ফাস্টার, অলসো ইট ইজ এ ফাস্টার ওয়ে টু গেট ইউর সাইট ডিলিটেড ফ্রম গুগল সার্ভার। Black hat SEO techniques are all about the manipulation and exploitation of Google's algorithms. আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইওটা কি? ব্ল্যাক হ্যাট এসইওটা, আপনি যদি খুব দ্রুত কোনো রেজাল্ট পেতে চান, সেক্ষেত্রে ব্ল্যাক হ্যাট এসইওটা আপনাকে হেল্প করবে। মানে বলে না যে হচ্ছে অনৈতিক বা শর্টকাট যদি আমরা কোনো কিছু ইয়ে করি, তাহলে কি হয়, খুব দ্রুত রেজাল্টটা পাওয়া যায়, তাই না? তো কি এখানে কি প্রবলেমটা হচ্ছে, যে আপনি এখানে খুব দ্রুত রেজাল্টটা পাচ্ছেন, কিন্তু আবার খুব দ্রুতই হচ্ছে আপনার সাইটটা ডিলিট হয়ে যাবে গুগল সার্ভার থেকে। ঠিক আছে, গুগল যখন বুঝতে পারবে যে আপনি আপনার এখানে যারা ভিজিটর আসছে, তাদের পারপাস আপনি সার্ভ করতে পারছেন না, তো সেক্ষেত্রে কি করবে, গুগল আপনাকে বুঝে ফেলবে যে আপনি হচ্ছে এখানে ব্ল্যাক হ্যাট এসইও করেছেন। তখন সে কি করবে, তার সার্ভার থেকে আপনার এই সাইটটা বা ওয়েবসাইটটা ডিলিট করে দিবে। Black hat SEO techniques are all about the manipulation and exploitation of Google's algorithm. গুগলের যে একটা স্বাভাবিক অ্যালগোরিদম আছে বা কাজ করার ধরন আছে, সেটাকে ম্যানিপুলেট করে বা এক্সপ্লয়েট করে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো ইউ উইল র্যাঙ্ক ফাস্টার বাট only for a shorter period as Google begins to notice that your page may not be serving the purpose that it is meant for, but gets the bulk of the clicks. গুগল যখন দেখবে যে আপনার এখানে অনেক বেশি ক্লিক হচ্ছে বা অনেক বেশি ভিজিটররা আসছে, কিন্তু আপনি তাদের যেই সার্ভিসটা দেওয়ার কথা বা যে পারপাসে ওরা আপনার ওয়েবসাইট ভিজিট করছে, সেটা আপনি সার্ভ করতে পারছেন না। তো সেক্ষেত্রে গুগল এটা নোটিস করে বুঝে ফেলবে এবং আপনার এই সাইটটা সে ডিলিট করে দিবে। আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইও গুলো কি কি সেগুলো একটু দেখি। এক নাম্বার হচ্ছে লিঙ্ক স্প্যামিং। লিঙ্ক স্প্যামিং মানে হচ্ছে একটা লিঙ্ক অনেক বেশি শেয়ার করা, সেটাকে লিঙ্ক স্প্যামিং বলে। তো এটা করা যাবে না। আমরা হচ্ছে স্প্যামিং করতে পারবো না। এরপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, মানে অনেক বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না। ওভার অপটিমাইজ এইচটিএমএল ট্যাগস অ্যান্ড হেডিংস, এটাও হচ্ছে ব্ল্যাক হ্যাট এর মধ্যে পড়ে। ইউজিং টু মেনি পিকচার্স, অনেক বেশি পিকচার ব্যবহার করা। তারপর হিডেন টেক্সট অ্যান্ড লিঙ্কস, অনেক বেশি টেক্সট বা লিঙ্ক হাইড করা। বাইং ব্যাকলিঙ্কস, এটাও ব্ল্যাক হ্যাট এসইও। পাবলিশিং কপিড টেক্সট অ্যান্ড মোর, আপনি হচ্ছে অন্যের কন্টেন্ট কপি করে পাবলিশ করবেন, এটাও অনৈতিক কাজ। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। তো এই কাজগুলো করা যাবে না। এরপর 3 নম্বরে হচ্ছে গ্রে হেট এসইও। তো গ্রে হেট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। এখানে নৈতিকতার কিছু বিষয় থাকে, পাশাপাশি অনৈতিক বিষয়গুলো হচ্ছে এখানে মিক্স করে দেওয়া হয়। তো এটাও ঠিক না, বা এটাও হচ্ছে উচিত না, কারণ আপনি নৈতিকতার সাথে অনৈতিকতা মিলিয়ে দিলে যে পুরো বিষয়টা নৈতিক হয়ে যাবে, এরকম না। ঠিক আছে, তো এখানে বলছে যে গ্রে হেড অ্যাসিও ইজ এ মিক্স অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হেড অ্যাসিও অলরেডি মেনশনড অ্যাভাব। অ্যাভাব, যে আমরা উপরে যেগুলো মেনশন করলাম দুটো, এই দুটোর মিক্স। As the name implies, it simply means being in that little gray area where it seems they are doing what's right and at the same time looking for Google's trouble. Google may never ban your page for using this technique, but they will paint a bad image of your business or even prevent Google from ranking your site after a while. আচ্ছা, আপনি যদি গ্রে হেড এসইও টেকনিক অ্যাপ্লাই করেন, তাহলে মানে কি হবে, গুগল হয়তোবা আপনার এই সাইটটা ডিলিট করবে না, কিন্তু সে কি করবে, একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে, যাতে করে আপনি কখনোই হচ্ছে এই গুগলে র্যাঙ্ক করতে পারবেন না। তো গ্রে হেড আছে এগুলো কি কি? পাবলিশিং স্পান কন্টেন্ট রিটেন বাই ইনএফিশিয়েন্ট বোট, পেইং ফর ফলস রিভিউস, আপনি টাকা দিয়ে রিভিউ কিনবেন, সেটা হবে না। এক্সচেঞ্জিং লিঙ্কস,
পাবলিশিং আর্টিকেলস উইথ ক্লিকবেট হেডলাইন্স। আচ্ছা, অনেক সময় হয় না যে আমরা কোনো একটা টাইটেল দেখে বা কোনো একটা শিরোনাম দেখে আমরা আকর্ষিত হই, হ্যাঁ, কিন্তু ভিতরে যে কন্টেন্টটা বা ভিডিওটা সেটা ওই টাইটেলের সাথে সামঞ্জস্য নাই, বা ওই টাইটেলের কোনো বিষয়বস্তু হচ্ছে ওই কন্টেন্টের ভিতরে নাই। এরকম হয় না, অনেক সময় টাইটেল অনেক বেশি আকর্ষণ ইয়ে থাকে, অ্যাট্রাকটিভ থাকে, কিন্তু ভিতরে কন্টেন্টে ওই নিউজই নাই বা ওই কন্টেন্ট, ওই টাইটেলের কিছুই নাই। তো এটাকে ক্লিকবেট হেডলাইন বলে। তো এই ধরনের আর্টিকেলও হচ্ছে পাবলিশ করা যাবে না। আপনি আপনার ভিউয়ারদের বা ভিজিটরদের বা রিডারদেরকে আপনি মিসগাইডেড করতে পারবেন না। আপনি টাইটেল দিয়ে রেখেছেন একরকম কিন্তু ভিতরে কন্টেন্ট আরেক রকম, এটা হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে গ্রে হ্যাট অ্যাসিও। এছাড়া আরেকটা আছে, সেটাকে বলা হয় নেগেটিভ হ্যাট অ্যাসিও। তো আপনাদের যদি মিড টার্মে কোয়েশ্চেন আসে বা আহ, যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইওর টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, আপনারা অ্যান্সার লিখবেন 4 টাইপস: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। নেগেটিভ হ্যাট এসইওটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও, মানে ব্ল্যাক হ্যাট এসইওর মতোই। ঠিক আছে? এখানেও হচ্ছে গুগল যা কিছু রিকমেন্ড করে এগুলো হচ্ছে মানা হয় না। তো আর 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য যে আপনাদেরকে অনেক বিস্তারিত লিখতে হবে তা না, একদম টু দা পয়েন্টে যা জিজ্ঞেস করছে সেটার অ্যান্সারটা আপনারা লিখে দিলেই এখানে মার্কসটা আপনারা কাউন্ট করে নেবেন। ঠিক আছে? তো এছাড়াও অ্যাসিওর কে আরো অন্যভাবেও ক্লাসিফাই করা হয়েছে। তো আপনাদের যদি টাইপস বা ক্লাসিফিকেশন চাই ইন জেনারেল, তো আপনারা 4 টাইপস লিখবেন। 1 নাম্বার হচ্ছে অন পেজ এসইও, 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও, 4 নাম্বার হচ্ছে লোকাল এসইও। তো শুরুতে অন পেজ এসইও বা অন সাইট এসইওটা আমরা দেখব। তো নাম থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে না যে অন পেজ মানে হচ্ছে পেজের উপরে বা পেজের ভিতরে যে কাজগুলো করা হয়। তো এখানে কি লিখছে? As the name suggests, on-page SEO refers to on-page optimization. It is an on-page SEO strategy that encompasses activities carried out directly on the page or site. On-page SEO is the process of optimizing on-site ranking factors like meta description, keywords, meta titles, images, headers, and others. আচ্ছা, তো অন পেজ আমি যেটা বললাম যে আপনার যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে মানে পেজের ভিতরে বা কন্টেন্টের ভিতরে যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেটাকে অন পেজ এসইও বলে। যেমন আমরা একটা ধরেন একটা আর্টিকেলও যদি রাইট করি, যেমন আমরা লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং শিখেছিলাম, তাই না? লিঙ্কডইনের আর্টিকেলে আমরা কি কি দিয়েছিলাম? আমরা টাইটেল দিয়েছিলাম, ডেসক্রিপশন দিয়েছিলাম, কিওয়ার্ড দিয়েছিলাম, তারপর হচ্ছে ইমেজ ব্যবহার করেছিলাম, তাই না? তো ওই কাজগুলো অন পেজ এসইওর মধ্যে, মানে ওই লিঙ্কডইনের আর্টিকেলটাও আমরা অন পেজ এসইও করে দেন হচ্ছে পাবলিশ করেছিলাম। এরপর আচ্ছা, সাকসেসফুল অন পেজ এসইওর জন্য কি কি করতে হবে? শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে এসইও কিওয়ার্ড রিসার্চ। তো এখানে হচ্ছে আপনাকে অন পেজ এসইও করতে হলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর 2 নম্বরে হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। কন্টেন্ট অবশ্যই কোয়ালিটির হতে হবে। এরপর ইন্টারনাল লিঙ্কিং। এরপর মেটাডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও। আপনাদের ইমেজ এসইওর ক্লাস আছে সামনে, আমরা যখন ফাইবারে ক্লাস করব তখন ইমেজ এসইও করব। তো এগুলো হচ্ছে আপনার অন পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর আমরা আসি অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। তো এটা হচ্ছে পেজের বাইরে, পেজের বাইরে থেকে যে কাজগুলো করা হয় সেটাকে অফ পেজ এসইও বলে। যেমন অফ পেজ এসইও ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অন পেজ।
অন পেজের একদম বিপরীতটা হচ্ছে অফ পেজ। Off page SEO refers to all your SEO activities outside of your website, মানে বাইরে থেকে যে কাজগুলো করা হয় সেটাকে অফ পেজ এসইও বলে। যেমন কি কি কাজ? গেস্ট ব্লগিং, এটা হচ্ছে অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। এরপর হচ্ছে হেরো, কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, ইন্টারনেট অ্যাড, প্রেস ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে আপনার অফ পেজ এসইও। আচ্ছা, এরপর 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও। নাম থেকেই বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট। পেজের কন্টেন্টে টেকনিক্যাল এসইওর কোনো কাজ নাই। তাহলে পেজের কন্টেন্টে কোন এসইওর কাজ? বলেন তো, কে বলতে পারবেন? আমি একটু আগেই কিন্তু বলেছি টেকনিক্যাল এসইওর হচ্ছে আপনার পেজের কন্টেন্টে কোনো কাজ নাই। তাহলে পেজের কন্টেন্টে কোন এসইওর কাজ কে বলতে পারবেন? চ্যাট বক্সে লেখেন। ইয়েস, অন পেজ বা অন সাইট এসইও। ঠিক আছে, অন পেজ, হ্যাঁ, অন পেজ বা অন সাইট, পেজের কন্টেন্টে হচ্ছে অন পেজের কাজ। ঠিক আছে, পেজের কন্টেন্টে হচ্ছে অন পেজ বা অন সাইট এসইওর কাজ, আর টেকনিক্যাল বিষয়বস্তুগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। So, however, some people classify it as a subject of on-page SEO. This is because it can improve your appearance on organic search results. আচ্ছা, ঠিক আছে। তো এটা অর্গানিক সার্চ রেজাল্টে হচ্ছে আপনাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তো টেকনিক্যাল এসইও গুলো কি কি আমরা একটু দেখি। যেমন শুরুতে হচ্ছে সাইট লোড টাইম। আচ্ছা, তো ধরেন আপনার কোনো একটা ইনফরমেশন জানার প্রয়োজন, তো আমরা গিয়ে কোথায় সার্চ করি? গুগলে সার্চ করি, তাই না? তো আপনি গুগলে সার্চ করলেন, গুগল তো রেজাল্ট দিল, দেওয়ার পর ওখানে কিছু ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন। তো একটা ওয়েবসাইটে আপনি হচ্ছে ক্লিক করলেন, ক্লিক করার পর ওই সাইটটা হচ্ছে লোড নিচ্ছে বা অনেকটা টাইম নিচ্ছে এটা লোড হওয়ার জন্য। তাহলে অ্যাজ এ ইউজার আমরা কি করি সাধারণত? ওইটা বাদ দিয়ে দিই না? বাদ দিয়ে নেক্সট যে ওয়েবসাইটটা আছে যে সিমিলার সার্ভিস দিচ্ছে সেই ওয়েবসাইটটা আমরা ভিজিট করি, তাই তো? এই যে লোডিং টাইমটা, এটাকে হচ্ছে রিডিউস করা বা কন্ট্রোল করা, এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। তো এখানে কি লিখছে দেখেন, যে ভিজিটর্স নো লঙ্গার হ্যাভ দ্য পেশেন্স টু ওয়েট ফর পেজেস টু লোড। ভিজিটরদের এত পেশেন্স বা ধৈর্য নাই যে পেজ কখন লোড হবে। দে ওয়ান্ট দ্য ইনফরমেশন অ্যান্ড দে ওয়ান্ট ইট রাইট নাও। তাদের ইনফরমেশন জানার প্রয়োজন এবং তারা এখনই চায়। If your web pages take an eternity to load, visitors will abandon your article and move on to the next website offering a similar post. Guess what? The other site have immensely optimized their load time. তো আমি যেই কথাটা বললাম সেটাই এখানে বলছে। তো দ্য এভারেজ অ্যাটেনশন স্প্যান অফ ইন্ডিভিজুয়াল ইজ 8 সেকেন্ডস। এটা ওরা রিসার্চ করে বের করেছে যে একজন ইন্ডিভিজুয়ালের অ্যাটেনশনটা আপনাকে ধরে রাখতে গেলে সময় হচ্ছে 8 সেকেন্ড। তো ইফ ইউ গ্র্যাব ইউর ভিজিটর্স অ্যাটেনশন উইথ ইউর মেটাডাটা, ইউ হ্যাভ লেস দেন 8 seconds to prove to them that your web page contains the information they need.
যদি আপনি ভিজিটর ধরে রাখতে চান তাহলে কি করতে হবে? লেস দেন 8 সেকেন্ড, 8 সেকেন্ডের নিচে নিয়ে আসতে হবে আপনার লোডিং টাইমটা। ইয়োর সাইট লোড টাইম শুড টেক মোর দ্যান 2 সেকেন্ডস অফ দ্যাট টাইম। আপনাকে 2 সেকেন্ডের মধ্যে হচ্ছে সাইটটা লোড করে মানে লোড হয়ে যেতে হবে। এটা টেকনিক্যাল এসইওর কাজ। এরপর 2 নাম্বার হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস অর মোবাইল এসইও। আমরা কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি একদম মানে 100% ইউজার হচ্ছে আমরা মোবাইল ইউজার, তাই না? ল্যাপটপ পিসি থাকলেও আমরা কি করি, মোবাইলটাই হচ্ছে সবাই সবসময় ব্যবহার করি, বা মোবাইলেই হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করি কোনো ব্রাউজ করার জন্য। তো আপনার ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, যাতে করে মোবাইল ইউজাররা হচ্ছে আহ, খুব সহজে এটা ব্যবহার করতে পারে বা ইউজ করতে পারে। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। ওই যে একটু আগে বললাম না যে স্পাইডারটা হচ্ছে ক্রল করে, ওই ক্রল করার সময় সে যদি কোনো এরর পায় সেটাকে হচ্ছে ইয়ে করা, মানে ফিক্স করা বা ওটা ঠিক করা বা ইমপ্রুভ করার কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। তারপর হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, যে কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেল কিনা সেটাও টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। আচ্ছা, এরপর 4 নম্বরে হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও হচ্ছে কোনো একটা নির্দিষ্ট লোকালিটিকে বা এরিয়াকে বা হচ্ছে সিটি বা টাউনকে টার্গেট করে যে এসইওটা করা হয়, বা ওই সিটি টাউন বা হচ্ছে লোকালিটি যে পিপলরা আছে বা অডিয়েন্সরা আছে তাদেরকে টার্গেট করে যে এসইওটা করা হয় সেটা লোকাল এসইও। তো লোকাল এসইও ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ এসইও দ্যাট ইজ মোর লোকেশন স্পেসিফিক দ্যান দ্য আদার্স। মানে অন্যান্য এসইওর চাইতে এটা হচ্ছে কি লোকেশন স্পেসিফিক। It deals with ranking in a specific state, city, or town. Local SEO helps increase a company's online presence within the location it serves. তো আমি যে কথাটা বললাম সেটাই এখানে বললো। আচ্ছা, তো ধরুন কোনো একজন বিজনেসম্যান আছে যে কিনা হোমমেড ফুড ডেলিভারি করে থাকে। তো হোমমেড ফুড যেহেতু পচনশীল একটা প্রোডাক্ট, তো এটা ওরা কি করে, একটা নির্দিষ্ট সিটি সিটির মধ্যে বা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হচ্ছে এই বিজনেসটা ওরা করার চেষ্টা করে। তো ধরুন যে কোনো একজন বিজনেসম্যান আছে যার কিনা হচ্ছে শুধুমাত্র ঢাকা সিটিতে সে সার্ভ করতে পারে, অথবা ঢাকা সিটির মধ্যেও হচ্ছে বনানী, গুলশান, তারপর হচ্ছে ধানমন্ডি এই এরিয়া বা মিরপুর এরিয়ার মধ্যে হচ্ছে সে শুধুমাত্র সার্ভ করতে পারে। তো সে যে তার ওয়েবসাইটটা তৈরি করবে ওটাকে সে লোকাল এসইও করবে, মানে একটা লোকেশনকে স্পেসিফিক করে দেন হচ্ছে সে তার বিজনেসটা রান করবে। ঠিক আছে, এই কাজটা লোকাল এসইও দিয়ে করা হয়। তো আপনাদের যদি কোয়েশ্চেন আসে যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন। অন পেজ এসইও, অন, তারপর হচ্ছে অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। আর ইথিক্যালি বা বাই ইথিক্স এসইওর ক্লাসিফিকেশন বা টাইপস জানতে চাইলে 4 প্রকার লিখবেন: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, টেকনিক ইয়ে সরি গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। এছাড়াও এসইওর আরো বিভিন্নভাবে হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে, তবে আমাদের এত কিছু না জানলেও চলছে। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা জেনে নিলাম। যেমন এখানে আলাদাভাবে ই কমার্স এসইও আছে, নেগেটিভ এসইও আছে। এই নেগেটিভের সাথে হ্যাট শব্দটা জুড়ে দিবেন। ঠিক আছে, নেগেটিভ হ্যাট এসইও ইথিক্সের ভিত্তিতে। ঠিক আছে, এখানে আরো অনেক রকমের এসইও আছে, তবে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা শিখে নিলাম। আর এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, আর এসইও ইটসেলফই হচ্ছে একটা বিশাল পার্ট। এসইওর যেমন আলাদা আলাদা যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে যেমন অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল, এগুলো হচ্ছে আমরা পার্ট বাই পার্টও শিখতে পারি যদি আপনাদের এসইও নিয়ে কাজ করার ইচ্ছে থাকে, বা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়েও কাজ করা যায়। তবে এসইও নিয়ে কাজ করলে আপনাদের মোটামুটি হচ্ছে 2 থেকে আড়াই বছরের মধ্যে মতো সময় নিয়ে নামতে হবে, আর এটা একটু কঠিনও আছে।
তো দেখা যায় যে এটা শিখতে শিখতে 6 থেকে 8 মাস সময় লেগে যায়। এরপর আপনারা হচ্ছে নিজেদের ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট র্যাঙ্কিং তো আর রাতারাতি হয়ে যায় না, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতেও 5-6 মাসের মতো টাইম লাগে। এরপর হচ্ছে ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টের কাজ করবেন, তো এইভাবে মোটামুটি দেখা যায় যে 1.5 থেকে 2 বছরের মতো টাইম লেগে যায়। তবে সম্ভাবনা অনেক বেশি। এখানে এসইওর কাজগুলো হচ্ছে অনেক ভ্যালু। আর হচ্ছে একবার যদি একটা ক্লায়েন্টের কাজ করতে পারেন বা অর্ডার নিতে পারেন, তো কন্টিনিউয়াসলি সেই আপনাকে হায়ার করবে তার কাজ করে দেওয়ার জন্য। কারণ এসইও হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আপনি হচ্ছে এটাতে নিয়মিত যদি কাজ না করতে থাকেন তাহলে ওয়েবসাইট র্যাঙ্কিং হারায়। তো একটা ক্লায়েন্টেরকে একটা ভালো কোয়ালিটির কাজ যদি আপনি দিতে পারেন, তো পরে দেখা যায় যে ওটা ধরে রাখার জন্য সে আপনাকেই হায়ার করবে। তো ফাইবার আপওয়ার্কে তো এসইওর অনেক চাহিদা আছে। এছাড়া শুধুমাত্র এসইও নিয়ে কাজ হয় এরকম একটা মার্কেট প্লেস আছে। এটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। ঠিক আছে, এসইও ক্লার্ক। তো সব মার্কেট প্লেসের মতোই এখানে হচ্ছে আলাদা আলাদা গিগ আছে। তো এখান থেকে হচ্ছে এই যে দেখেন, কন্টেন্ট রাইটিং, আর্ট এন্ড ডিজাইন, লিঙ্ক বিল্ডিং, প্রোগ্রামিং, অনসাইট এসইও, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও, গেস্ট পোস্ট, এরকম বিভিন্ন সার্ভিস আছে। তো এই সার্ভিসগুলো হচ্ছে দেয়া, এখানে ওই যে প্রাইসিং আছে। তো এখান থেকে চাইলে হচ্ছে আমরা এখানে যদি এসইও নিয়ে কাজ করতে চান এই মার্কেট প্লেসটা দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিছু শর্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ডিএ, তারপর হচ্ছে পিবিএন, এগুলোর ফুল মিনিং কি? এগুলো তো আমাদের জানতে হবে। এই যে এরকম। তো আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিব। আচ্ছা, আমি আগে পোস্টটা করে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট। আপনারা হচ্ছেন 88 ব্যাচ। আচ্ছা, ইয়েটা দেখেন, পোস্টটা দেখেন। 2বার পোস্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, দাঁড়ান একটু এডিট করে দিই।
এই যে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে? এই যে পোস্ট আমি করলাম যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোয়িং টার্মস। ঠিক আছে, এখানে কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, এগুলোর ইলাবোরেশনটা আপনারা ফাইন্ড আউট করবেন। যেমন এখানে টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, পিবিএন, তারপর হচ্ছে সার্প, ব্যাকলিংক, এরকম কিছু টার্ম দেওয়া আছে। এগুলোর ফুল ফর্মটা কি হবে বা ইলাবোরেশনটা কি হবে সেটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে আলাদাভাবে পোস্ট করার দরকার নাই। এখানে যে কমেন্টে এসে এখানে হচ্ছে এটার রেজাল্টটা, কমেন্ট মানে এটা ফাইন্ড আউট করে এখানে কমেন্টে হচ্ছে কমেন্ট করবেন। ঠিক আছে, ইয়ে করার দরকার নাই, পোস্ট করার দরকার নাই। আমার এই পোস্টের কমেন্টে সবাই কমেন্টে এই হোমওয়ার্কটা সাবমিট করবেন। এখন বিষয় হচ্ছে এই টার্মগুলা পিএ, ডিএ, টিএ, টিএফ, এগুলো তো বিভিন্ন ধরনের মিনিং আছে, তাই না? তো আমরা কিভাবে খুঁজে বের করব? আমরা খুঁজে বের করব যে এসইওতে এগুলোর মিনিং কি, বা ডিজিটাল মার্কেটিং এ এগুলোর মিনিংটা কি। ঠিক আছে, এইভাবে হচ্ছে সার্চ করবেন, সার্চ করে বের করবেন, নতুবা কিন্তু উল্টাপাল্টা রেজাল্ট দিবে। আর এটার সঠিক উত্তর কি হবে এটা আমি আজকে কি বার, বুধবার, শুক্রবার হচ্ছে আমি এখানে পোস্ট করব। তো শুক্রবার রাতের আগে আপনারা সবাই হচ্ছে এই হোমওয়ার্কটা কমপ্লিট করে কমেন্ট করে দিবেন। ঠিক আছে, আর অবশ্যই হচ্ছে এক্সামের প্রিপারেশন ভালো মতো নিবেন। বোঝা গেছে কিনা? হোমওয়ার্কটা কি করতে হবে বুঝতে পেরেছেন কিনা? একটু চ্যাট বক্সে জানান তো। সবাই জানান, দ্রুত জানান। বুঝতে না পারলে সেটাও বলেন। আলাদাভাবে পোস্ট করার দরকার নেই, ঠিক আছে? আমার পোস্টের কমেন্টে এসে আপনারা আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দেন। হ্যাঁ, এসইওতে এই ইয়ে অ্যাব্রিভিয়েশন গুলোর মিনিং কি, এভাবে হচ্ছে ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, শুক্রবারের আগে হচ্ছে সবাই সাবমিট করে দেন, আমি শুক্রবারে হচ্ছে পোস্ট করব। এটার সঠিক উত্তরগুলো কি কি সেটা দিয়ে পোস্ট করব। ঠিক আছে। আর আহ, শনিবার ক্লাস বন্ধ থাকবে আপনাদের হচ্ছে এক্সামের প্রিপারেশনের জন্য। তো সবাই খুব ভালো মতো প্রিপারেশন নেন। অন্তত পক্ষে মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলোতে সার্ভিস দেওয়ার মতো কিছু একটা ভালো মতো শেখেন। রেকর্ডিংটা ভালো মতো শুনে নিবেন। ঠিক আছে, অ্যান্সার শিট কিভাবে কি করতে হবে সেটা জেনে নেবেন। আর রোল নাম্বারটা অবশ্যই কালেক্ট করে নেবেন। রোল নাম্বার ছাড়া কিন্তু ইয়ে সাবমিট হবে না। আমি আপনাদের প্রশ্ন নিব, যাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। হাফিজ ভাই বলেন।
সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার প্রশ্ন হলো যে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন 25 25 50 মার্ক, এখানে এমসিকিউ এর যদি কোনো অ্যান্সার ভুল হয় তাহলে কি পয়েন্ট কাটা যাবে কিনা? আর হ্যাঁ, তা তো যাবেই। হ্যাঁ, আর শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যদি, যে আপনি বললেন যে যদি কেউ উত্তর নাও জানে তাও ওই প্রশ্নটাতে টাচ করতে হবে, টাচ করার পরে এভাবে কি পয়েন্ট কাটা যাবে কিনা? ভুল উত্তর লিখলে যাবে না? আপনি পারেনই না অ্যান্সার, তো এটা তো পুরোটাই রং অ্যান্সার, তো এটা মার্কস কাটবে না। হ্যাঁ, আর আরেকটা কথা হলো যে ওই 9টার পরে যে কোশ্চিনটা মোবাইলে দেওয়া হবে তখন, অথবা গ্রুপে দেওয়া হবে, এটা আমরা 9টার থেকে যে কোনো টাইম অ্যান্সার করে 40 মিনিটের মধ্যে অ্যান্সারটা করে আমরা সাবমিট করবো, এই তো নাকি? জি, 9টা থেকে 12টা পর্যন্ত নোটিশটা হচ্ছে গ্রুপে থাকবে, 12টার পর ওটা ডিলিট করে দেওয়া হবে। সোমবার দিন। জি, সোমবার। কিন্তু আমাদের সোমবার দিন তো 9টার সময় আমাদের ক্লাস আছে, মানে পরীক্ষা আর কি। কিন্তু ওর উত্তরটা কবে জানা হবে, মানে রেজাল্টটা আর কি? রেজাল্ট তো আপনি আপনার রেজাল্ট নিজে দেখবেন। আচ্ছা আচ্ছা। আপনার রেজাল্ট তো অন্য কেউ দেখছে না, আপনি আর নিজেকে যদি, নিজে মূল্যায়ন করবেন। হ্যাঁ, আর যদি এখানে অ্যান্সার অথবা এখানে রেজাল্ট রেজাল্ট যদি না আসে অথবা সে 35 মার্ক পেল না, তাহলে কোনো প্রবলেম হবে কিনা? না, প্রবলেম নাই। আচ্ছা, ওকে ম্যাম, থ্যাংক ইউ। অ্যালেক্স বলেন। এই শোনা যায়? হ্যালো। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা আপু, আমি তো সোমবার দিন আসলে জার্নিতে থাকবো। 12টার ভিতরে একটু বাসায় আসতে পারবো কিনা শুনতে পাই জানি না, না। কি হচ্ছে? বলতে আমি তো সোমবার দিন জার্নিতে থাকবো, 12টার ভিতরে আসতে পারবো কিনা জানি না। পরবর্তী থেকে এটা সুযোগ আসছে কিনা, না, পরের দিন, পরবর্তীতে আর নেক্সট। সুযোগ নেই। নেই, সুযোগ নেই। আমি আসলে এই শনিবার দিন সকালে ঢাকায় যাবো আর সোমবার দিন ফিরবো বিকেলে। আমি কখন ফিরবো জানি না একদম। যদি সুযোগ সময় পাই তাহলে অ্যাটেন্ড করবো। আচ্ছা, আমি আপনার জন্য একটা কাজ করতে পারি, যে আমি হচ্ছে পরদিন সকালে এটা রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা করলে আর কি, যদি তার ভিতরে থাকে তো আমি অ্যাটেন্ড করবো। আচ্ছা, তাহলে হচ্ছে ওকে, থ্যাংক ইউ। সোমবার সকাল 10টায়, 10টা পর্যন্ত টাইম থাকবে। ঠিক আছে, 10টার মধ্যে এক্সাম শেষ করে সাবমিট করবেন। সোমবার না, মঙ্গলবার। মঙ্গলবার সকাল 10টা। কুমার রঞ্জিত, শুনতে পাই না। কুমার রঞ্জিত, শুনতে পাচ্ছি না আপনাকে। মাইক্রোফোন চেক করেন। বিপুল, বিপুল মাইক্রোফোন আনমিউট করুন। হ্যাঁ, ম্যাডাম, এটা যেহেতু প্রথম পরীক্ষা, 25টা অবজেক্টিভের জন্য 200টা প্রশ্ন ব্যাংক কি দেওয়া যাবে? আমার কাছে তো নেই প্রশ্ন, আমি কোথা থেকে দিব? ও, ঠিক আছে। প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো দেখেন, ওখান থেকেই প্রশ্ন আসবে। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন আসবে। কুমার রঞ্জিত, আপনার মাইক্রোফোনে আজকে কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। সিফাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার প্রশ্নটা হচ্ছে, যদি কেউ এক্সামটা না দিতে পারে তাহলে কি সমস্যা হবে?
সমস্যা হবে কি, সে নিজেকে মূল্যায়ন করতে পারবে না? কেন পরীক্ষা দিবেন না না ম্যাডাম, কেন? ওদের তাই আর কি, পরীক্ষা কেন দিবেন কম না? দাঁড়ে। ম্যাডাম জন্মদিনে পার্টি আছে, এই জন্যই তো কার, বলতেছি আপনার? আপনাকে প্রশ্নটা না আপনার আমার জন্মদিন? আমার না না না, আমার 22টা। ভাইস্তার জন্মদিন তো রাত 12টা 1টা বাজে হবে না, সন্ধ্যার দিকে হবে। তো নিজের জন্য 40 মিনিট টাইম বের করেন। আর মঙ্গলবার সকাল পর্যন্ত থাকছে লিঙ্কটা। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে রাত 2টা বাজে আসি, অন্তত ইয়া করবো, সমস্যা নেই। 12টার পরে যদি ডিলেট করে দেন তাহলে একটু ঝামেলায় পড়বে, হয়তো দিতে পারবো না, এই জন্য জিজ্ঞেস করি। আচ্ছা। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিকা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সিকিউ যে প্রশ্নটা হবে এটা কি এক লাইনের হবে নাকি আরো এমসিকিউ। শুধুই কি এমসিকিউ পুরোটাই হবে, সিকিউ হবে আপনি না? ক্লাস ভালো মতো শুনেন নাই? 25টা এমসিকিউ থাকবে, 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে। শর্ট কোশ্চেনের কথাই বলছি মিস। কি বলছেন? বলছি যে সিকিউ মানে শর্ট কোশ্চেন যেটা বলা হচ্ছে, এটা কি এক লাইনে উত্তর দিতে হবে নাকি একটু প্রশ্নে বর্ণনামূলক? যা চাইবে হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র অতটুকু লিখলেই হবে। ও আচ্ছা আচ্ছা, এটাও তো ক্লাসে বললাম। ঠিক আছে, থ্যাংক ইউ। কুমার রঞ্জিত। সেখান থেকে আমি এখন মোবাইল দিয়ে আমি ইয়ে করলাম আর কি, ঢুকলাম এখন হ্যাঁ, ম্যাডাম। আমি যে বলেন। ওই পরীক্ষার বিষয়ে বলার ছিল, সেটা হচ্ছে যে আমরা যে 40 মিনিটের পরীক্ষাটা দিব সেটা হচ্ছে সোমবার, আর নোটিশে মোটামুটি রাত 9টা থেকে 12টা পর্যন্ত সেটা দেখা যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম, আমি 40 মিনিট যে পরীক্ষা দিব, তো আমি 40 মিনিটের মধ্যে তো দিতে না পারলে প্রশ্ন মনে হয় কি সিস্টেমটা কি এমনিতেই ওটা ডিজেবল, মানে দেখা যাবে না, এরকম কিছু হবে না কি? সাবমিট এটা হয় জানার না। দরকার। আচ্ছা, 6 মিনিট, রাইট, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা প্রশ্ন ছিল, সেটা ওই এর আগে আপনি বলছিলেন শুরুর দিকে ওই ইউটিউবের প্লে লিস্টের বিষয়ে বলছিলেন যে যদি আপনাদের ব্যাচ অনুযায়ী, আমাদের যেমন 88তম ব্যাচ, আমি প্রায় দেখি তো আপনার ওই চ্যানেলে গিয়ে ঢুকি, তাহলে আমার একটু সুবিধা হয় আমাদের, যে প্লে লিস্ট অনুযায়ী যদি আপনি ভিডিওগুলো আপলোড দিতেন তো আমাদের প্লেলিস্ট ব্যাচ অনুযায়ী অনুযায়ী। তো দেওয়া হয়, ও আপনার আচ্ছা ব্যাচ আচ্ছা, আমি অনুযায়ী তো তো দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, প্লে লিস্টে ঢুকে দেখি তো আমি ওরকম পাই না তো আসলে কোনো কারণে, বুঝতেছি না বিষয়টা। তাহলে আচ্ছা ঠিক আছে, যদি দিয়ে থাকেন তাহলে তো ঠিক আছে। না দেওয়ার ঠিক তো আছে কোনো ম্যাডাম। কারণ নাই, আমি আপনাদের ক্লাস ভিডিও অন্য ব্যাচে কেন দিব বলেন? এটা কোনো না যুক্তি ঠিক আছে? না, প্লে লিস্ট খুঁজি তো দেখেন পাচ্ছিলাম না। প্লেলিস্ট কোথায় খুঁজেন আপনি, সেটা বলেন আমাকে। হ্যাঁ, সেটা হচ্ছে এই চ্যানেলে ঢোকার পরে তো প্লে লিস্ট দেখতে, দেখে ওইখানে এই গিয়ে যে এখান দেখি যে থেকে আসলে। দেখেন, এই যে প্লেলিস্ট হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে হ্যাঁ, দেখতে অবশ্যই পাচ্ছেন। অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই। আপনাদের ব্যাচ কি? 88তম ব্যাচ আমরা। এই যে 88, এই যে ভিউ ফুল প্লেলিস্ট। ওকে, ঠিক আছে ঠিক আছে। এখানে সবই তো ডেট ডেট ওয়াইজই দেওয়া। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই যে 1 নাম্বার ডে থেকে শুরু করে 9টা ভিডিও দেওয়া হয়েছে আপনাদের। আজকের ক্লাস 10ম ক্লাস। হুম, হুম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। তারপর আপনাদের ইয়েতেও আছে, ফেসবুক গ্রুপেও দেওয়া আছে। আচ্ছা, আর কারো প্রশ্ন? হাফিজ, প্রশ্ন আছে? জি ম্যাম। বলুন। ম্যাডাম, গত 21 তারিখের একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা, যে ওই যে মার্কেট প্লেসে যখন ডলার নির্ধারণ হয়, এটা কি কোনো ক্লায়েন্ট করে না, যে কাজ করে সেই নির্ধারণ করে? এটা মানে একটু জানতে চাচ্ছিলাম। এটা মার্কেট প্লেসে ক্লাস যখন করাবো তখন ডিটেলসে বলবো। ঠিক আছে। মানে আপনি ওই দিন একটু ক্লাস করলেন তো, ওই জন্য আর কি জিজ্ঞাসা করার। মার্কেট প্লেসে আচ্ছা, ক্লাসে ওকে ম্যাম। ডিটেইলে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর কিছু? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। তো শনিবার দিন আপনাদের ক্লাস বন্ধ থাকবে, সোমবার দিন এক্সাম, এরপর ইনশাল্লাহ নেক্সট বুধবারে হচ্ছে ক্লাস হবে।
তো সবাই ভালো থাকবেন, আর সবার জন্য শুভকামনা রইলো। অ্যাটলিস্ট সবাই ট্রাই করবেন এক্সামটা বসার জন্য, এক্সামে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো সবাই ভালো থাকেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।